ইরফান মায়রাকে নিজের থেকে ছাড়াতে চাইলে পারল না। মায়রা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসল। বা হাত মায়রার কোমরে রেখে ডান হাত মায়রার গলার ভাঁজে দিয়ে মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রা নাক টানে। ইরফান মায়রার গালে চুমু আঁকে। মায়রার মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মায়রা কান্নাভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মায়রার মুখ মুছে দেয়। মায়রার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বার্ড ফ্লাওয়ার? মায়রার ঠোঁট উল্টে বলে, সরি। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, সরি কেন? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে কষ্ট দিয়েছি তাই। কিভাবে দিয়েছ? মায়রা মাথা নিচু করে বলে, আর কখনো উল্টাপাল্টা ওষুধ খাবো না। আপনার জন্য অপেক্ষা করব। আর কিছু লুকিয়ে রাখব না। আর আপনার সব কথা শুনব। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। বা হাতে মায়রার মাথা খানিক উঁচু করে বলে, আমার দিকে তাকাও। মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার গালে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্য স্লাইড করতে করতে বলে, আর কাঁদবে না কখনো? ওকে। মায়রা ছোট করে বলে, হু। ইরফান মায়রার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, ইউ হার্ট মি বার্ড ফ্লাওয়ার। আর কখনো তোমার শিশরাজকে হার্ট করবে না, ওকে। মায়রার চোখের কোণে পানি জমে। ইরফান মায়রার মাথা তার বুকে চেপে মায়রার মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদতে নিষেধ করেছি আমি। মায়রার সামান্য মাথা উঁচু করে নাক টেনে বলে, আমি তো ছোট মানুষ। আমি ভুল করলে ক্ষমা করবেন না। না বুঝে ভুল করে আপনাকে আবারও কষ্ট দিলে আপনি আমাকে আর ভালোবাসবেন না। ইরফান শীতল দৃষ্টিতে মায়রার দিকে তাকায়। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মায়রার চোখ বেয়ে গড়ানো পানি মুছে দেয়। কপালে শব্দ করে চুমু এঁকে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, বার্ডফ্লাওয়ার কষ্ট দিতে দিতে যদি আমার হৃদয় পুড়িয়ে কয়লা করে দেয়, তবে সেই পোড়া কয়লা জুড়ে ও শুধু আমার মায়রা পরীর বিচরণই থাকবে। মায়রা চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তার শিশওয়ালার ভালোবাসার গভীরতা অনুভব করতে গেলে তার কান্না থামে না। ইরফান আবারও আলতো হাতে মায়রার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, গান শিখেছ কোথা থেকে? মায়রা বা হাত ইরফানের দাড়িতে বুলিয়ে ঠোঁট উল্টে বলে, শুনে শুনে এমনি শিখেছিলাম। কিন্তু গেয়েছি আমার শিশরাজের জন্য। ইরফান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা। ইরফানের কথা বলার ধরনে মায়রা জাপিয়ে মাথা নিচু করে নেয়। ইরফানের কাঁধে মাথা রাখে। ইরফান মৃদু হেসে বলে, গান শুনতে চাও নাকি শিস? মায়রার সাথে সাথে ইরফানের কোলে সোজা হয়ে বসে ইরফানের গালে হাত রেখে উৎফুল্ল মনে বলে, আমি টই শুনতে চাই শিসওয়ালা। আপনি শোনাবেন। আপনার গানের গলা আর শীষ টই আমার খুব ভালো লাগে। ইরফান আর চোখে তার গালে রাখা মায়রার হাতের দিকে তাকায়। তার ছোট বউয়ের ছোট ছোট দুটো হাত। মায়রার তার গালে এভাবে হাত রাখা ভীষণ ভালো লাগলো ইরফানের। মায়রাকে হাতে শক্ত করে ধরে মায়রার মুখ বরাবর তার মুখ নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার শিশরাজকে একটা কিস করতো বার্ড ফ্লাওয়ার। তাহলে আমি তোমাকে ট্রিপল পারিশ্রমিক দিব। মায়রা ভীষণ জাপায়। মেয়েটির সাথে সাথে ইরফানের গাল থেকে তার হাত সরিয়ে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়রার অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসল। ডান হাত মায়রার চিবুকে রেখে মায়রার মুখটা সামান্য উঁচু করে বলে, একবার তুমি বলো তো বউ। মায়রা চোখ বন্ধ করে নিল। কেন যেন ভীষণ যা লাগছে তার। ইরফান মায়রার গালে গাল ঘষে মৃদুস্বরে বলে, বউ, একবার তুমি বলো। কথাটা বলে মায়রার মুখের দিকে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান আবারও বলে, বলো বার্ড ফ্লাওয়ার। মায়রা চোখ খুলে ইরফানের দিকে তাকায়। আমতা আমতা করে বলে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবার বলো। মায়রা মাথা নিচু করে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবার বলো। মায়রা দ্রুত তার হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুজে যা মাখা কণ্ঠে বলে, আর না। ইরফান মায়রার কাঁধে চুমু এঁকে বলে, এখন থেকে তুমি ডাকবে ওকে। মায়রা মিনমিন করে, পারবো না। ইরফান মৃদুস্বরে বলে, পারতে হবে। এরপর মায়রাকে সোজা করিয়ে বলে, কিস কর বউ। মায়রা আবারও ইরফানকে সাপটে ধরে মিনমিন করে বলে, এমন করছেন কেন? গান শোনান। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ওকে। বড় হলে সব আদায় করে নিব। এখন কাউন্ট করে রাখছি। মায়রা মাথা তুলে বলে, আমি তো বড়ই। ইরফান মায়রার পিছনে হাত দিয়ে মায়রার জামার চেইন খুলে দেয়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান মায়রাকে ডিভানের উপর বসিয়ে দেয়। এরপর মায়রাকে নিয়ে ডিভানের উপর আতশোয়া হয়ে মায়রার গলায় মুখ গুজে বিড়বিড়িয়ে বলে,
লিটল গার্ল, বড় হয়েছে কিনা চেক করি, ওকে। মায়রার শরীর শিরশির করে। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা হাঁসফাঁস করে। ডোক গিলে হঠাৎই থেমে থেমে বলে ওঠে, ভালোবাসি শিশরাজ। ইরফানের কান সজাগ হয়। মাথা তুলে মায়রার দিকে তাকালে জনের চোখাচোখি হয়। মায়রা দ্রুত ডানদিকে ঘাড় ফিরিয়ে চোখ মুখ খিচে নেয়। ইরফান মায়রার গাল হাতে ধরে নিজের দিকে ফেরায়। মৃদুস্বরে বলে, আবার বলো। শুনতে পাইনি। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকালে দেখল ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসছে। মায়রা দ্রুত তার হাতে ইরফানের চোখ দুটো চেপে ধরে। তার ভীষণ যা লাগছে। মায়রার কাণ্ড দেখে ইরফানের হাসি দীর্ঘ হয়। মায়রার পিঠের নিচে হাত রেখে মায়রাকে উঁচু করে সে ডিভানের উপর চিত হয়ে শুয়ে মায়রাকে তার উপর উঠিয়ে নেয়। ডান হাতে তার চোখের উপর থেকে মায়রার হাত সরিয়ে দেয়। এরপর হাতে মায়রাকে জড়িয়ে নিয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ বার্ডফ্লাওয়ার অ্যান্ড আই ডোন্ট লাভ ইউ। মায়রা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। তোত্তারা লোক, দুনিয়ার সব বলবে, শুধু ভালোবাসি আর পছন্দ করি এই দুটো বলবে না। মায়রা ইরফানের বুকে দুটো কিল দিয়ে বলে, আপনার মতো তোত্তারা লোক আমি জীবনে দেখিনি। জীবনে স্বীকার করবে না। আমি যদি আপনার মুখ থেকে লাভ আর লাইক শব্দ বের না করিয়েছি, তাহলে আমার নাম মায়রা নয়, শুধু দেখুন। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা কথাগুলো বলে ইরফানের উপর থেকে উঠতে নিলে ইরফান মায়রার মাথার পিছনে হাত দিয়ে মায়রাকে টেনে তার ঠোঁচোরা আঁকড়ে ধরে। ধীরে ধীরে মায়রার জামা টেনে নামিয়ে দেয় কাঁধ থেকে। মায়রাকে টেনে নেয় তার দিকে। এরপর মুখ নামিয়ে মায়রার গলার নিচের বিদ্যমান তিলটা একা দিলে মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান সাথে সাথে সেখানে ঠোঁট চেপে বলে, সরি, আমার এটা খেতে ইচ্ছে করে। কিভাবে খাবো বউ? মায়রার বলার মতো কিছু খুঁজে পায় না। মানে এই লোকের কি সব ভিত্তিহীন কথা। মায়রা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। ইরফান মায়রার এলোমেলো অবস্থা দেখে নিজের উপর বিরক্ত হলো। মায়রার জামা টেনে ঠিক করে দিয়ে চেইন লাগিয়ে দেয়। এরপর মায়রার গলায় মুখ বুজে বিড়বিড়িয়ে বলে, বউ, ফাস্ট বড় হও। ওকে। মায়রা কিছু বলতে নিলে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আমাকে টলারেট করার মতো বড় হও। জ্বর না বাঁধিয়ে জ্বরকে তাড়ানোর মতো বড় হও। আন্ডারস্ট্যান্ড? মায়রা যা পায় ভীষণ। এই লোকও সব বের মতো কিসব বলে। ইরফান হতাশ কণ্ঠে বলে, তোমার মিনিমাম আরো 3 ইয়ার্স আগে পৃথিবীতে আসা উচিত ছিল বার্ডফ্লাওয়ার। তুমি লেট করে এসে আমাকে হাট করছো। তোমার পানিশমেন্ট আমি জমিয়ে রেখেছি। মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। আল্লাহ তাকে না পাঠালে সে কিভাবে আসবে? অদ্ভুত তো। মায়রা অবুঝদের মতো করে বলে, আপনি কি ল? ইরফান ভ্রুকুচকে বলে, ন। মায়রা মিটিমিটি হেসে বলে, চলুন ডক্টরের কাছে যাই। ইরফান মায়রার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, তোমার সিক লাগছে। মায়রা বাচ্চাদের মতো করে দিকে মাথা নাড়িয়ে বলে, আপনাকে নিয়ে যাব। আপনি পাবনার বাসিন্দা হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এর আগে আপনার ট্রিটমেন্ট করাতে হবে। বুঝেছেন? ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মায়রা মুখ লুকিয়ে হেসে ইরফানের বন্ধন থেকে ছাড়া পেতে চাইলে ইরফান শক্ত করে মায়রাকে চেপে ধরে চোখ পাকিয়ে বলে, স্টুপিড, আবার বাদরামি করছো। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় ইরফানের দিকে, যেন সে ধোয়া তুলসী পাতা। ইরফানের বুকের উপর হাতের কনুই ঠেকিয়ে তার হাতের উপর চিবুক রেখে বলে, আমাকে গান শোনাবেন না শিসওয়ালা? ইরফানের দৃষ্টি শীতল হয়। মৃদু হাসল মায়রার কথা শুনে। মায়রা উপর শুয়ে তার দিকে ফিরে থাকায় মায়রার চুলগুলো সামনের দিকে হেলে আছে। ইরফান হাতে যত্নের সহিত মায়রার চুলগুলো পিছন দিকে নিয়ে রাখল। মায়রা মুগ্ধ হয় ইরফানের এটুকু যত্নে। ইরফান মায়রার গাল আগলে নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গায়, টিউচি ইন বাহন মাইন হার্ট, আয় তোকে এই বুকে জড়িয়ে নিই। আর বিয়ে চাইকার লুনমাইনকারীর আরও আপন করে নিব। তুই যুদা এই চোট টুলে ছায়, তুই দূরে থাকলে মনে হয় আলতা যাতা হার পাল আজিব, প্রতিটি মুহূর্ত আজব। এটুকু গেয়ে ইরফান থামে। মায়রার দিকে চেয়ে আদরে স্বরে ডাকে, বউ। মায়রার চোখের কোণে পানি। এগিয়ে গিয়ে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। এরপর ধরা গলায় ডাকে, শিসওয়ালা। ইরফান মৃদু হেসে বলে, দিস ওয়ান ইজ জাস্ট ফর ইউ, বার্ডফ্লাওয়ার। এরপর আবারও গায়, তেরে বিনা না সান্স লো, তোকে ছাড়া নিঃশ্বাস নিব না। তেরে বিনা না মেইন জিও, তোকে ছাড়া আমি বাঁচব না।
তেরে বিনা না এক পাল বিয়ে চাই, তোকে ছাড়া এক মুহূর্তও না। রিল সাকু, থাকতে পারি। রিল সাকু, থাকতে পারি। তুরহুম সফর, তুই সফরের সঙ্গী। তুরহুম কদম, তুই চলার সঙ্গী। তুরহুম নাভা মীরা, তুই জীবনসঙ্গী আমার। মায়রার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি ইরফানের গালে পড়ে। ইরফান মায়রাকে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মায়রার গলায় মুখ বুজে ভারী গলায় গায়, তুহাই হকিকত, তুই ই বাস্তব। খাডাব্লিউডাব্লিউবি তু, স্বপ্ন তুই। দাঁড়িয়া তুহাই, সমুদ্র তুই। পেয়াস তু, তৃষ্ণা তুই। তুহাই দিলকে বিকারারি, তুই ই হৃদয়ের অশান্তি। তু সুকুন, তুই শান্তি। তু সুকুন, তুই শান্তি। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে শীষ বাজায়। মায়রা ইরফানের গলা জড়িয়ে চোখ বুজে থাকে। ইরফান মায়রার কানের পিঠে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, মাই হার্ট। মায়রা চোখ জোড়া ভেজা। তার শিসওয়ালার ভালোবাসা নিয়ে ভাবলেই যে তার চোখ ভিজে যায়। এত আবেগ, এত ভালোবাসা তার শিশরাজ কোথায় পায়? ইরফানের কাছে গলা ভেজা মনে হয়। মায়রার কানের লতিতে আলতোকা ম রে দিয়ে নরম কণ্ঠে বলে, কাঁদলে থা, পপ, দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ইরফানের কথা শুনে কান্নামাখা মুখে হেসে ফেলল। ইরফানের এই কথাটা আর জীবনে যাবে না। ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষল মায়রা। ইরফান মৃদু হাসল। মায়রা নাক টেনে বলে, আপনি কোথা থেকে এত ভালোবাসতে শিখেছেন শিশরাজ? আমাকে শেখাবেন। মায়রার কথায় ইরফান মৃদু হাসল। আবেগঘন কণ্ঠে বলে, আমার মায়রা পরীর থেকে শিখেছি। একটু থেমে বলে, ও যদি শেখাতে রাজি হয়, দেন তোমার সাথে কন্ট্যাক্ট করে জানাবো। ফ্রিতে হবে না কিন্তু, সার্ভিস চার্জ দিতে হবে। মায়রা ইরফানের কথায় শব্দ করে হেসে ওঠে। মাথা তুলিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে গ্রামে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন আপনাকে ভুলে ঘুষটাতা বলেছিলাম, ওটা তুলে নিলাম। আপনি আসলে ঘুষগ্রহিতা। ইরফান মায়রার থুতনিতে বুড়ো আঙুল দ্বারা চাপ দিয়ে মৃদুস্বরে বলে, ঘুষ যদি হয়, বউয়ের আদর, তবে সেই ঘুষ হালাল। আর আমি হালাল ঘুষ নিতে বরাবরই আগ্রহী। মায়রা জাপিয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। পরদিন সন্ধ্যার পর ইরফানের অফিস রুমে শুদ্ধ আর ফাইজ গত 1 ঘন্টা যাবৎ বসে আছে। শুদ্ধ কত শত কথা বলল, ইরফানের কোনো হেলদোল নেই। যেন এই রুমে ইরফান ছাড়া আর কোনো মানুষ নেই। শুদ্ধ ফাইজ জনেই অসহায় চোখে চেয়ে আছে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়। মুখটা ছোট্ট করে বলে, দেখ ভাই, নাসিম আমাদের ওই যে অন্যরা কিসব দিব্যি বলে, আমরা কসম করেছিলাম। তাহলে আমাদের কোনো দোষ থাকলো বল? ইরফান তার মতো কাজে ব্যস্ত। ফাইজ চুপচাপ বসে ইরফানের দিকে চেয়ে আছে। শুদ্ধ আবারও বলে, তুই বুঝতে পারছিস নাসিম তোকে কি সাংঘাতিক পায়? এই জন্য তোর থেকে দূরে থেকেছে। আমরাও পাই। তোর তো গর্ব হওয়া উচিত, সবাই তোকে কি সুন্দর পায়। ইরফান তার ফোন বের করে রাকিবকে কল করে এখানে আসতে বলে। কিছুক্ষণের মাঝেই রাকিব ইরফানের অফিস রুমে আসলে ইরফান গম্ভীর গলায় বলে, এই তোকে এখান থেকে বের কর, ফার্স্ট। রাকিব একবার শুদ্ধর দিকে তাকায়, আর একবার ফাইজের দিকে। শুদ্ধকে সে চেনে, ইরফানের ফুফাতো ভাই। তবুও এগিয়ে এসে বলে, স্যার আপনারা। শুদ্ধ তার মুখের সামনে আঙুল দেখিয়ে বলে, চুপ। রাকিব থতমত খেয়ে তার মুখ চেপে ধরে। ইরফান গে বলে, রাকিব আমি কি বলেছি? রাকিব শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ চোখ পাকিয়ে বলে, হ্যাঁ একদম আমার দিকে এগোবে না। আমি ইরফানের একমাত্র জানের ভাই জানো না? রাকিব অসহায় চোখে ফাইজের দিকে তাকালে ফাইজ গে বলে, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কে জানো? রাকিব ছোট করে বলে, স্যারের ফ্রেন্ড। ফাইজ বিরক্ত হয়ে বলে, না হয়নি, আমি ওর বোনের জামাই। বুঝতে পারছো আমার কত দাম? যাও আমার জন্য দই মিষ্টি সব নিয়ে এসো। যাও যাও। ইরফান দাঁতে দাঁত চেপে ডাকে, রাকিব। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি স্যার। ইরফান চোখ গরম করে বলে, ওদের বের কর। রাকিব অসহায় চোখের শুদ্ধ আর ফাইজের দিকে তাকালে দেখল জনেই খেয়ে ফেলা চোখে তার দিকে তাকিয়ে আছে। রাকিবের মুখ কাদো কাদো হয়ে যায়। ইয়া আল্লাহ, সে এটা কোথায় ফেসে গেল? শুদ্ধ রাকিবের দিকে এগিয়ে এসে বলে, আমি কিন্তু তোমার চাকরি নট করে দিব রাকিব। এখনও সময় আছে, এখান থেকে যাও। ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে। রাকিব। রাকিব অসহায় মুখ করে বলে, স্যার আমার চাকরি চলে গেলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। প্লিজ স্যার আমাকে আপনারা ছেড়ে দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট?
রাকিব মুখ চেপে ধরে, হায় হায়, এখন ইরফান যদি সেই ঠিকানা চায়, নিশ্চিত বিয়ে ভেঙে দিবে নয়তো পড়িয়ে দিবে। কোনোরকমে বলে, না মানে, আমি বলতে চাচ্ছিলাম গার্লফ্রেন্ড হলেও সে ছেড়ে চলে যাবে। আমার তো মেয়েদের সাথে অ্যালার্জি। অতঃপর গা চুলকে বলে, এই তো মেয়ের নাম মুখে নিতেই কেমন অ্যালার্জি চাপ দিল। ইরফান করা ধমক দেয়, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ, ফাইজ রাকিবের অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসছে। রাকিবকে ইশারায় চলে যেতে বললে বেচারা এক দৌড় দেয়। শুদ্ধ নিজেকে সামলে বলে, নাসিম, তোর সাথে দেখা করার জন্যই বাংলাদেশ এসেছে ইরফান। আমাদের ভুল বুঝিস না, তুই মাথা গরম মানুষ। ওর সত্যি সত্যি বিয়ে দিয়ে দিতি, কিন্তু ওর সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর। ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলে। ইরফান বসা থেকে দাঁড়িয়ে তার টেবিলে একটা লাথি রে চিৎকার করে বলে, বুঝি না আমি কারো সিচুয়েশন? বুঝবো না কাউকে? সেলফিশ আমি, খারাপ মানুষ আমি, মাথা গরম মানুষ আমি, রোবট আমি। তো এই যন্ত্রমানবের কাছে তোদের কি প্রয়োজন? বের হ এখান থেকে। কথাটা বলে হনহন করে এগিয়ে এসে শুদ্ধর কলার ধরে টেনে বের করতে নেয়। শুদ্ধ ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। রে চিল্লিয়ে বলে, মাথা গরম মানুষই তো তুই। নিজেই নিজেকে দেখ, কখন থেকে তেল মাখছি, হচ্ছে না তোর। একটা কথা ঠিক করে শোন, একটু বোঝ। না, তোর তো সবার আগেরা গো দেখানো চাই। বা লের কাছে ঠিক করতে আসছি। থাক তুই, একাই থাক। তোর মতো মানুষের একা থাকাই উচিত। কথাগুলো বলে শুদ্ধ মাথা নিচু করে নিল। সে সহজে দে না, কিন্তু দে গেলে মাথা আওলায় যায়। কিছুক্ষণ আগের বলা কথাগুলো ভাবতেই শুদ্ধ দ্রুত মাথা তুলে তাকায়। দেখল ইরফান কেমন ফ্যাকাশে মুখ করে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক দিল। ফাইজ এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান এক পা পিছিয়ে যায়, কিন্তু কিছু বলল না। দৃষ্টি শুদ্ধর পানে। একটু পর দৃষ্টি সরিয়ে নিয়ে দুর্বল কণ্ঠে বলে, ফাইজ ছেড়ে দে। ফাইজ ইরফানকে সাপটে ধরেই বলল, গো করিস না ভাই। গো তো সবারই আছে বল। শুদ্ধ গে উল্টাপাল্টা বলেছে। আমরা না বুঝে এমন করেছি। নাসিম ও বুঝতে পারেনি। আমরা তোর, নাসিম জনের ভালোর জন্যই এমন করেছি। তখন তোদের মাঝে আরো দ্বন্দ্ব লাগতো। আমরা বন্ধু না বল। বন্ধুদের মাঝে এমন দ্বন্দ্ব ভালো লাগে। এর চেয়ে একটা ডিস্টেন্স ছিল। এখন সব ঠিক করে নে ভাই। ইরফান ফাইজকে ঠেলে সরিয়ে দেয়। মৃদুস্বরে বলে, নাসিমকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্য খুঁজতাম, রাইট? ফাইজ গলা চেড়ে বলে, হুম। একটু থেমে আবারও বলে, আর নাসিমকে বিয়ে দিলে ওর সাথে সাথে অপর মেয়েটার জীবনও নষ্ট হতো। তুই না ভেবে কাজ করে পরে নিজে আফসোস করতি। ইরফান ফাইজের শেষের কথাগুলো শুনল না বোধহয়। ছোট্ট একটা উত্তর পেয়ে না চাইতেও একটু হেসে ফেলল। ফাইজ অবাক হয়ে তাকায়। ইরফান ফাইজের কাঁধে হাত রেখে বলে, একদম ঠিক ধরেছিস। ওকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্য খুঁজছিলাম। ইরফান তার ফ্রেন্ডকে না পেয়ে লের মতো খুঁজেছে জাস্ট বিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের কাছের মানুষদের খুঁজে না পেলে কষ্ট পাই। কিন্তু ইরফান নেওয়াজ তো যন্ত্র। তাই তার কষ্ট হয়নি, সে তার জেদ ফলাতে তার ফ্রেন্ডকে খুঁজে বেড়াতো। বাট আই থিঙ্ক তোদের খুব সুন্দর একটা করে মন আছে। তোদের সাথে কোনো সুন্দর মনের মানুষদের যাবে। আমার মতো রোবটের সাথে থেকে আর টাইম ওয়েস্ট না করাই বেটার। এবার তোরা যেতে পারিস। ইরফানের কথাগুলো শুনে শুদ্ধ, ফাইজ বিস্ময়ে চোখে তাকায়। ফাইজ অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি, আমরা এসব ভাবিনি। তুই আমাদের ভুল ভাবছিস। ইরফান তার চেয়ারে গিয়ে বসে বিরক্তি কণ্ঠে বলে, প্লিজ এখান থেকে যা ফাইজ। তোর সাথে তো আমার তেমন দেখা হতো না। পারলে তোর পাশের ফ্রেন্ডকে আস্ক করিস। দিনে কতবার আস্ক করতাম আমি নাসিমের কথা। এসব বাদ দে। তোর ফ্রেন্ড বলল তো, আমার মতো মানুষের সাথে থাকা উচিত নয়। এখনো এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? মেমোরি লস হয়ে গেলে মনে করিয়ে দে, আর এখান থেকে যেতে বল। ফাইজ কিছু বলতে নিলে ইরফান আবারও চিৎকারে করে বলে, যেতে বলেছি আমি। ফাইজ থেমে গেল। ইরফান গিয়েছে বুঝল। শুদ্ধর কথাগুলো বলা ঠিক হয়নি। ফাইজ বিরক্ত হলো। তারা ইরফানের গো ভাঙাতে এসেছিল। উল্টি শুদ্ধ এসে গোচারল। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। শুদ্ধ ঝাড়া মেরে ফাইজের হাত ছাড়িয়ে নেয়। গটগট পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়। ভাঙা গলায় বলে, তুই এমন পর্দের মতো কথা বলছিস কেন? ওর ফ্রেন্ড করছিস কেন?
আমি তোর দাদার মেয়ের পেটের ছেলে। তোর বাপের বোনের পেট কেটে বের করেছে আমাকে। আর তুই আমাকে অস্বীকার করছিস? তোর সাহস তো কম না। ইরফান চোখ মুখ কুঁচকে তাকালোর শুদ্ধর দিকে। ফাইজ মুখ লুকিয়ে হাসছে। এই লা কাঁদছে। তবুও দেখ মুখ থেকে যা বের করবে, সিরিয়াস মোমেন্টে মানুষকে হাসিয়ে ছাড়বে। ইরফান ফাইজের দিকে চেয়ে গিয়ে বলে, ফাইজ তোর ফ্রেন্ডকে নিয়ে যা এখান থেকে। শুদ্ধ তেরে যায় ইরফানের দিকে। কলার ধরে টেনে ইরফানকে তোলে। ইরফান দিয়ে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধ ও তেরে এসে ইরফানকে ধাক্কা দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, আর একবার আমাকে অস্বীকার করে দেখ, তোকে ছাড়বো না বলে দিলাম। ইরফান বিরক্ত চোখে তাকায়। মানে এত লজিক্যালেস কথায় কিভাবে বলে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অস্বীকার কখন করলাম? যা বের হো এখান থেকে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে সাপটে ধরে। ইরফান শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ মেয়ে মানুষের মতো পেঁচিয়ে ধরেছে ইরফানকে। ফাইজ সোফায় পায়ের উপর পা তুললে বসল। এক কাপ কফি হলে মন্দ হতো না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, তোর সম্পদ ঠিক রাখতে চাইলে আমার থেকে সরে দাঁড়া। ইরফানের কথা শুনে ফাইজ শব্দ করে হেসে ফেলল। শুদ্ধ দ্রুত ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ কুঁচকে বলে, ছি, তোর নজর এত বাজে হয়ে গিয়েছে। ইরফান মাথা নিচু করে একটু ঠোঁট বাঁকাল। 1 সেকেন্ডের মাঝে নিজেকে স্বাভাবিক করে শক্ত গলায় বলে, এখান থেকে যা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তুই বললে কান ধরে উঠবস করব? এরকম বিহেভ করিস না ভাই। এসব আমি নিতে পারি না। আচ্ছা যা মানলাম, আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, আমার ভুলের শেষ নাই। আর জীবনে এরকম করব না। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোরা ভুল করেছিস। ব্যাপারটা ভুলের নয়। আমি ভ্যালুলেস পারসন, তোরা বারবার এটাই প্রুভ করেছিস। প্লিজ আমায় একা থাকতে দে। ডিস্টার্ব করিস না। শুদ্ধ অসহায় চোখ তাকায়। ইরফান আবারও বলে, তাছাড়া কিছুক্ষণ আগেই তো বললি, আমার মতো মানুষের সাথে থাকা উচিত না। আমিও চাই না এত ভালো মানুষেরা আমার মতো মানুষের সাথে থাকুক। শুদ্ধ আবারও এসে ইরফানকে জাপটে ধরে। ইরফানের পিঠে হাত বুলিয়ে বলে, তুই আমার সোনা ভাই। আমি গিয়ে বলেছি, তুই আমাদের কাছে ভ্যালুলেস না। আমরা বুঝেছি, তুই নাসিমের জন্য কষ্ট পেয়েছিস, কিন্তু তখন হঠাৎ নাসিমের খোঁজ পেলে তুই অস্বীকার করলেও তোদের মাঝে বিরাট ঝামেলা হতো। এরপর ইরফানকে ছেড়ে ইরফানের হাত ধরে বলে, তুই একটু ভাবতো, নাসিমের সাথে আমাদের আজকের পরিচয়। আমরা ছোটবেলার ফ্রেন্ড না। বর্ষর ঝামেলা হলে সেটা সলভ করতে আরও ঝামেলা হয়। এর জন্য ডিস্টেন্সের দরকার ছিল। নাসিম এর দিকটা একটু বোঝ। ইরফান শুদ্ধর হাত ছাড়া মেরে চিবিয়ে চিবিয়ে বলে, ও আমার বউকে নিয়ে ভাববে, আর আমি ওর দিক বুঝব। আমার বার্ড ফ্লাওয়ারকে ও ফিল করবে, আর আমি চুপ থাকব। আমার বার্ড ফ্লাওয়ারের জন্য ওর চোখ ভিজবে, আমি তা মেনে নিব। ন, আমার বার্ড ফ্লাওয়ার জাস্ট আমার ফিলিংসে থাকবে। ও জাস্ট আমার কল্পনায় থাকবে। ওকে নিয়ে ভাবার রাইটস কারণ এই। নাসিমকে আমি খুব করে ফেলব। শুদ্ধ কি বলবে বুঝল না। সে বুঝল, ইরফানের এমন হয়েছে, না তো মানতে পারছে নাসিম মাইরাকে নিয়ে ভাবে এটা, আর না তো মানতে পারছে নাসিমের সাথে দূরত্ব। অথই জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে ইরফানের। কিন্তু এ যে নাসিমকে বিয়ের জন্য 10% খুঁজত, আর 90% দেবদাস হয়ে খুঁজত, এটা তো এ স্বীকার করবে না। তখনও করত না। পারে শুধু ঝামেলা করতে। নিজেই নিজেকে চেনে না। শুদ্ধ গলা ছেড়ে বলে, 90% দেবদাস হয়েই তো খুঁজতি। এখন অন্তত স্বীকার কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার এত তো টাইম নেই। ওর জন্য ভেবে টাইম ওয়েস্ট করব। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। ফাইজ মিটিমিটি হাসছে। শুদ্ধও হাসল। এরপর কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে, নাসিম অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনেই ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। ভীত স্বরে বলে, হোয়াট? কিভাবে? কোথায়? শুদ্ধর সাথে সাথে বলে, মিথ্যা বললাম। ইরফান গে যায়। এগিয়ে এসে শুদ্ধর গালে ঠাস করে পপ মেরে দেয়। শুদ্ধ গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে করে, লাবরের কাছে দাঁত ফেলার ডায়লগ দিয়ে, আমার দাঁত প্র্যাকটিক্যালি ফেলার চিন্তা করছিস? ইরফান দিয়ে শুদ্ধর কলার ধরে বলে, তুই মানুষ হবি না। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মানুষই তো আমি। তুই অস্বীকার করছিস, নাসিমের জন্য তোর ভাবার টাইম নেই। তাই প্রুভ দিলাম। প্রুভ পেয়ে আবার আমার উপরই ঝাল মেটাচ্ছিস। ইরফান চরম বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসে চোখ বুজল। শুদ্ধ হাসল। গালে হাত বুলিয়ে বিড়বিড় করল,
ব্যাপার না, ভেবেছিল আরো অপ রক্ষিতে হবে। একটা দিয়ে বেচারা হাঁপিয়ে গিয়েছে মনে হচ্ছে। অতঃপর শুদ্ধ গলা ছেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আচ্ছা যাই। কে যেন বলতো, এসব ভুলে যাওয়াকে সে হেট করে। কিন্তু এখন তো ভুলে যাওয়ার জন্য উঠে লেগেছে। আমাদের আর চেনে না, লাগবে না। ফাইজ গেলাম আমি। আর জীবনেও আসব না। কারো বাড়িতেও আর যাব না। কথাগুলো বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ফাইজ সোফা থেকে উঠল না। সে মিটিমিটি হাসছে। ইরফান চোখ খুলে শুদ্ধকে বেরিয়ে যেতে দেখে বিরক্ত হলো। টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর পিঠে ছুঁড়ে মারে। শুদ্ধ পিঠে চিনচিন ব্যথা অনুভব করে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে বলে, হ্যাঁ বে, তুই আমাকে মারলি কেন? ইরফান ফোন স্ক্রোল করতে করতে গম্ভীর গলায় বলে, খাবার অর্ডার করেছি, না খেয়ে যাওয়া যাবে না। শুদ্ধ হাসল। এগিয়ে এসে ইরফানের সামনে বসে বলে, আমি একটু বেশি দয়ালু, তাই তোর কথা ফেলতে পারলাম না। নাসিম তার মায়ের সাথে একটি বাড়িতে এসেছে। নাসিম আর তার মা মূলত আজ সকালে গ্রামে এসেছে। শুদ্ধ মাইলার গ্রামে তাদের বেশ কয়েকজন আত্মীয় স্বজন আছে। তাদের বাড়িতে কিছুদিন থাকবে। নাসিম আর তার মা আবারও রাশিয়া চলে যাবে। এজন্য সবার সাথে দেখা করতে এসেছে। আপাতত নাসিম তার মায়ের সাথে যে বাড়িতে বসে আছে এই বাড়িকার সে জানে না। তার মা শুধু বলল, তার পরিচিত সাথে তাকেও টেনে এনেছে। আশেপাশে তেমন কেউ নেই। জন মহিলা নাসিমের মায়ের সাথে কথা বলছে। নাসিমের ফোনে কল আসায় সে তার মাকে বলে একটু সাইডে গিয়ে কল রিসিভ করে। বিজনেস রিলেটেড ছিল। কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। এরপর আবারও তার মায়ের দিকে এগোতে নিলে সামনে একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। নাসিম ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটির বয়স 14-15 বছর ঠেকল তার কাছে। মেয়েটি ফিসফিসিয়ে বলে, ভাইয়া একটু বাইরে আসবেন। নাসিম অবাক হয়ে বলে, কেন? আর কে তুমি? মেয়েটি আবারও বলে, ভাইয়া প্লিজ একটু আসুন। আমার আপু আপনার সাথে কথা বলবে। তোমার আপুকে? আমি এখানে কাউকে চিনি না। মেয়েটি আবারও অনুরোধের সুরে বলে, ভাইয়া প্লিজ আসুন। নাসিম যদিও বিরক্ত হলো, তবে বাইরে বেরিয়ে এলো মেয়েটির পিছু পিছু। মেয়েটি নাসিমকে বাড়ির একটু পিছন দিকে দাঁড় করিয়ে কোথায় যেন দৌড়ে গেল। রাত তখন 9টা পেরিয়েছে। হঠাৎই পিছন থেকে মেয়ে কণ্ঠে একজনের সালাম ভেসে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। নাসিম পিছু ফিরে তাকায়। সালামের উত্তর নেয়। অবাক হয়, মেয়েটিকে দেখে। গ্রাম হওয়ায় আশেপাশে বেশ অন্ধকার, তবে কোথাও কোথাও আলোর ছিটেফোঁটা আছে। সেখানে থেকেই মেয়েটির মুখে আলো এসে পড়েছে। গোলগাল ফর্সা মেয়েটি। নাসিমের মনে হলো মেয়েটি অনেক কেঁদেছে। যে কেউ দেখলে বুঝব, মেয়েটি কেঁদে কেটে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে। নাসিম সেসব রেখে মৃদুস্বরে বলে, তুমি আমাকে ডেকেছ। তুমি বলার জন্য সরি। বা তোমাকে আমার চেয়ে অনেক ছোট মনে হয়েছে তাই বললাম। কি বলবে দ্রুত বলো। সামিয়া একবার নাসিমের দিকে তাকিয়েছিল। আবারও মাথা নিচু করে হাত তুলে অনুনয়ের সুরে বলে, ভাইয়া প্লিজ, এই বিয়েটা ভেঙে দিন। নাসিম অদ্ভুতভাবে বলে, মানে? সামিয়া কান্নামাখা গলায় বলে, আপনি চাইলে আমি আপনার পায়ে ধরব, তবুও আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নাসিম হতভম্ব চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। সামিয়ার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। তার বিয়ে? কবে? কখন? এই মেয়েই বাকে। অবাক হয়ে বলে, বুঝলাম না। এসব তু কথা বলছো কেন? কার বিয়ে? কিসের বিয়ে? সামিয়া নিজেকে সামলে বলে, আমার আর আপনার বিয়ে দিয়ে দিবে। কাজী সাহেবকে ডাকতে গিয়েছে আমার মামা। দয়া করে আপনি না করুন ভাইয়া। নাসিম এবার বোধহয় বুঝল, তার মা ঠিকঠাক কেন কিছু বলছিল না তাকে। এতক্ষণ বুঝতে পারছিল না, এই অপরিচিত একটা বাড়িতে তাকে টেনে আনলো কেন। রাগ, গেলচোয়াল শক্ত হয়ে যায় তার। বিড়বিড় করল, কাজটা ঠিক করলে না মা। সামিয়া নাসিমকে চুপ দেখে অসহায় কণ্ঠে বলে, ভাইয়া কিছু বলছেন না যে? নাসিম চোখ বুজে লম্বা শ্বাস টানল। শক্ত গলায় বলে, ডোন্ট ওয়ারি, বিয়ে হবে না। কথাটা বলে আর এক সেকেন্ড এখানে দাঁড়ালো না নাসিম। সামিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আজকেই একটু গ্রামে তার মামাদের সাথে দেখা করতে এসেছিল। অথচ তার মামারা তাকে না জানিয়ে কিভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। সামিয়া ঠিক করল, সে কালকে সকালের আলো ফুটতেই এই গ্রাম ছেড়ে চলে যাবে। আর আসবে না এখানে। মলিন মুখে একবার দূর অজানায় তাকালো। তার বিধ্বস্ত মন, যেখানে সে শুদ্ধকে নিয়ে একটি স্বপ্নের ঘর সাজিয়েছিল।
তার সেই স্বপ্নের ঘর আজও তো আছে, শুধু শুদ্ধ সাহেব অন্যের হয়ে গিয়েছে, আর স্বামীর মন কল্পনাতে আটকে গিয়েছে। চোখের পাতা বেয়ে অবাধ্য অশ্রু গড়ালো। সযত্নে তা মুছে ও নিল মেয়েটি। মুছে দেয়ার মানুষ তো শুধু তার কল্পনায়। কিল্ড। নাসিম তার মাকে কল করে জানিয়েছে তার কাজ আছে। এরপর তার মাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। অন্যের বাড়িতে সিন ক্রিয়েট করতে চায় না বলে আর সেখানে যায়নি। নাসিম একটি খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। জোছনার রাত, মৃদু বাতাস তার গা ছুঁয়ে দেয়। চাঁদের আলো এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। নাসিম মাঠের এক কোণায় বেশ বর্ষর এক গাছের সাথে ডান হাত ঠেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন মাইরাকে নাসিম প্রথম দেখেছিল। একটি ছোট্ট মিষ্টি মেয়ে স্কুল ড্রেস পরে, কাঁধে একটি ছোট ব্যাগ ঝুলিয়ে বোধহয় বাড়ি ফিরছিল। নাসিমের মনে হয়েছিল একটি আস্ত পুতুল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নাসিম অবাক হয়ে শুধু তাকিয়েছিল। ভালোবেসে নাম দিয়েছিল বারবিডল। কত শত স্বপ্ন বুনেছিল সেই বারবিডলকে নিয়ে, বিয়ে করবে বলে মনের ঘরে কত আয়োজন করেছিল, অথচ আজ সেই বিয়ের শব্দটায় কত এই না তিক্ততা খুঁজে পায় সে। তাকে স্বাভাবিক করতে গিয়ে আর কত কষ্ট দিবে সবাই মিলে। চোখজোড়া ঝাপসা হয়ে আসে নাসিমের। দূর অজানায় দৃষ্টি রেখে বিড়বিড় করল, বারবিডলকে নিয়ে যতটা নিখুঁতভাবে স্বপ্ন সাজিয়েছিলাম, সব স্বপ্ন ততটাই নিখুঁতভাবে অপূর্ণ রয়ে গিয়েছে। রাত তখন প্রায় 11টা। ইরফান বাড়ি ফিরেছে। আসার সময় তার মাকে মায়রার কথা জিজ্ঞেস করলে তার মা জানায় মায়রা না খেয়ে ঘুমিয়েছে। ইরফান মায়রার জন্য তার মাকে খাবার দিতে বললে তিনি মায়রার জন্য একটি প্লেটে খাবার বেড়ে ইরফানের হাতে দেয়। ভদ্রমহিলা মায়রার প্রতি ছেলের যত্নে ভীষণ আপ্লুত হয়। সে মা হিসেবে চাইতো তার ছেলে মায়রাকে মেনে নিক, একটু ভালোভাবে সংসার করুক। কিন্তু তিনি যতটা চাইতেন, ইরফান তার ভাবনার চেয়েও অনেক উপরে। ইরফান ঘরে এসে মায়রাকে এলোমেলো ভাবে ঘুমাতে দেখল। হাতের প্লেট বেড সাইড টেবিলের উপর রাখে। এগিয়ে এসে মায়রার গলা চেক করল, ঘেমেছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে ফ্রেশ হতে গেল। প্রায় মিনিট 10 সময় নিয়ে শাওয়ার শেষ করে। একটি কালো গ্যাবার্ডিন প্যান্ট পরল। গায়ে কিছু জড়ালো না। এগিয়ে এসে এক পা মাটিতে রেখে আরেক পা ভাঁজ করে মায়রার পাশে বসে ডান হাত বাড়িয়ে মায়রার গালে হাত দিয়ে মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান এগিয়ে এসে মায়রাকে হাতে আগলে নিয়ে ঘুমন্ত মায়রাকে বসিয়ে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা ঘুমের মাঝে নড়েচড়ে আবারও ইরফানের বুকে আরাম করে ঘুমায়। ইরফান মায়রার মুখ উঁচু করল। মায়রার শুকনো ঠোঁটজোড়ায় একটা চুমু খেয়ে আলতো কাপ দেয়। মায়রা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙেছে বোধহয়। বিরক্তি ভরা ঘুমঘুমু চোখ মেলে তাকায়। মুখের সামনে ইরফানকে দেখে সোজা হয়ে বসে। ইরফান কিছু বলল না, মায়রাকে ছেড়ে দেয়। মায়রা তার ডান হাত ঠোঁটে বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, মনে হচ্ছে আমাকে তেলাপোকা ছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর মুখাবয়ব স্বাভাবিক করে মায়রার দিকে চেয়ে বলে, স্টুপিড, আমার এখানে তেলাপোকা কোথা থেকে আসবে? কথাটা বলে বেডসাইড টেবিলের উপর থেকে ভাতের প্লেট নেয়। মায়রা হাতে চোখ ডলে ইরফানের দিকে একটু এগিয়ে যায়। এরপর তার হাতে ইরফানের গাল ধরে ইরফানের মুখ তার দিকে ফিরিয়ে বলে, আমি কি বলেছি? ওটা আসল তেলাপোকা। ওটা হলো নকল তেলাপোকা। সে দেখতে মূলত ইংরেজ সাদা বিলাইদের মতো, আর স্বভাব তেলাপোকাদের মতো কুটুস কুটুস করে ন। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। মায়রার কথাগুলো বলে ইরফানের গাল ছেড়ে দেয়। এরপর ইরফানের বাহুতে কপাল ঠেকিয়ে মিটিমিটি হাসে। ইরফান মায়রার দিকে চেয়ে বলে, বাদরামি করলে পুরো বডিতে ট্যাটু বসানো স্টার্ট করব। মায়রা কিছু বলল না। ইরফান ভাত মাখিয়ে মায়রার সামনে এক লোকমা ধরলে মায়রা অবাক হয়ে বলে, আপনি খাবেন না? ইরফান মায়রার মুখে খাবার তুলে দিয়ে ছোট করে বলে, শুদ্ধ আর ফাইজের সাথে খেয়েছি। মায়রা মুখের ভাত চিবোতে চিবোতে একটু মন খারাপ করে বলে, ওহ। ইরফান বা হাতে মায়রাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর মুখ এগিয়ে নিয়ে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। মানে সে খাচ্ছে, আর এই লোক কি শুরু করলো? ইরফান মায়রার মুখ থেকে একটা মাংস তার মুখে নিয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা কপাল চাপড়ায়। এই লোকটা আসলে এক নাম্বার ল। ইরফান মায়রার মুখ তার দিকে ফিরিয়ে মৃদুস্বরে বলে, সরি বউ, আর কখনো বাইরে খাবো না। মায়রা বিস্ময়ে দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে।
মাইরা ইরফানের জন্য না খেয়ে ঘুমিয়েছিল। ইরফানের সাথে খাবে বলে। ইরফান খেয়ে এসেছে শুনে একটু মন খারাপ হয়েছিল। ইরফান সব বুঝে গেল। মাইরা বলার মতো কিছু পায় না। ইরফান ধীরে ধীরে মাইরাকে সবটুকু ভাত খাইয়ে দেয় নিজ হাতে। এরপর হাত ধুয়ে এসে মাইরার পাশে বসলে মাইরা এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান মৃদু হাসল। দু হাতে মাইরাকে জড়িয়ে নেয়। মাইরা ইরফানের উদাম বুকে কয়েকবার নাক ঘষে। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে, একটা কথা বলি। ইরফান ছোট করে বলে, বলো। মাইরা কেমন করে যেন বলে, আপনি আমাকে আগে মা। রব কেন কেন শিশরাজ? ইরফান অসহায় চোখে তাকালো। মাইরা সে আগের ইরফানের সাথে এই ইরফানকে মেলাতে পারে না, এজন্যই এমন প্রশ্ন করেছে। কথাটা বলে মাইরা চোখ বুজে নেয়। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, আপনি এখন আমাকে মা রেন না কেন শিসওয়ালা? ইরফান মাইরাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। মাইরার কাঁধে চুমু এঁকে বলে, সরি বার্ড ফ্লাওয়ার, আমি বো কন্ট্রোল করতে পারতাম না। অ্যান্ড চঞ্চল মেয়েদের আমি টলারেট করতে পারতাম না। বাট ইউ আর আ ম্যাজিক্যাল গার্ল। বার্ড ফ্লাওয়ারের সংস্পর্শ আমার বো কমিয়ে দিয়েছে। আমার অপছন্দের মানুষকে টলারেট করতে শিখিয়েছে। তুমি আমাকে পানিশমেন্ট দিতে চাও বার্ড ফ্লাওয়ার? কথাগুলো বলে ইরফান মাইরার দিকে তাকালে দেখল মাইরা ঘুমিয়ে গিয়েছে। একটু পর মনে হলো মাইরা কি যেন বিড়বিড় করছে। ইরফান কান পাতলে এলোমেলো কণ্ঠে শুনতে পায়, শিশরাজকে পানিশমেন্ট দিতে চাই। ইরফান মাইরার কথায় হেসে ফেলল। মাইরার ঘুমের মাঝে কথা বলার হ্যাবিটটা অনেকদিন পর দেখল। মাইরার এই হ্যাবিটটা ইরফানের বেশ ভালো লাগে। মাইরাকে বুকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, দিয়ে দিব পানিশমেন্ট।